হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিল্লাত সাইদ আব্দুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে খুবই একটা ভিডিও হবে। আমি বুক রিভিউ করব। সেটা হচ্ছে এই যে আহমদ ছফা, আমার খুবই একজন প্রিয় লেখক। তার রচনা সামগ্রী থেকে যদ্যপি আমার গুরু এই বইটি, এটা খুবই পপুলার একটি বই। বিশেষ করে যারা ইয়াং বয়সী আছেন, ইউনিভার্সিটি পড়ুয়া যারা ভাই বোন আছেন, তাদের কাছে খুবই জনপ্রিয়। তো তাদের জন্য এই বইটি আমি রিভিউ করব। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে এই বইটি হচ্ছে আহমদ ছফা এবং তার যে শিক্ষক, গুরু, প্রফেসর রাজ্জাক, লিজেন্ডারি একজন শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাদের যে কথোপকথন স্মৃতি, সেটা থেকে উৎসাহিত হয়ে লেখা। এবং এই বইতে মোটামুটি আহমদ সাফা তার গুরুর মাধ্যমে যে ইনসাইটগুলো নিয়েছেন, সেগুলো আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। বইটি অনেকেই হয়তো পড়ার সুযোগ হয়নি এখনও, এবং অনেকেই শুনেছেন এই বইটির কথা বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিদের কাছে। পড়ার হয়তো অনেক ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা চরিতার্থ হয় নাই। প্রফেসর রাজ্জাকের অসাধারণ কিছু উক্তি এই বইতে আছে। তো আমি সেই উক্তিগুলো একত্রিত করে একটা লেখা লিখেছিলাম অনেক আগে, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 2012 সালে, এই যে আমার সেই ডায়েরি, 2012 সালের ডায়েরি দেখা যাচ্ছে। তো ডায়েরিটি হারিয়ে গিয়েছিল, আমি আবার খুঁজে পেয়েছি। তো এই ডায়েরিতে যে উক্তিগুলো লেখা আছে, সেই উক্তিগুলো নিয়ে আমি আজকে এই ভিডিওটা সাজিয়েছি। হয়তো একটু দীর্ঘ হবে, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে আপনারা উপকৃত হবেন। তো সবাইকে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। আর জানিয়ে রাখি যে এটা একটা ভিডিও হবে, অনেক নয়েজ হয়তো থাকতে পারে, অনেক অসঙ্গতি থাকতে পারে, যেহেতু আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না। তো সেগুলো ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তো আমি একটু শুরু করি। যদি আমি আবার একটু রিভিউ আকারে পড়ি, যে বইটির নাম হচ্ছে যদ্যপি আমার গুরু। নামটা একটু ডিফারেন্ট। যদ্যপি আমার গুরু কথাটার অর্থ যদিও তিনি আমার গুরু। এটার লেখক হচ্ছেন আহমদ ছফা। তার জন্ম 1943 সালে এবং 2001 সালে তিনি মৃত্যুবরণ করেন। আপনারা জানেন তিনি একজন গবেষক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক ছিলেন এবং বাংলাদেশের প্রধান একজন বুদ্ধিজীবী হিসেবে বিবেচিত। আপনারা জানেন যে প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খান, তিনি তাকে গুরু মানেন। আহমদ ছফাকে তিনি শিক্ষাগুরু মানেন, সাহিত্যিক গুরু মানেন। তার বিভিন্ন বক্তব্যে আপনারা আহমদ ছফার বিষয়ে জেনেছেন। সেই প্রফেসর সলিমুল্লাহ খানের যিনি গুরু আহমদ ছফা, তার গুরু হচ্ছে আবার প্রফেসর রাজ্জাক। তো সেই তাদের কথোপকথনের মাধ্যমে যে লেখাটা উঠে এসেছে, আমি একটু যদি আহ, সেগুলো আপনাদেরকে পড়ে শোনাই আর কি আমার ডায়েরি থেকে। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে, যেই জাতি যত বেশি সিভিলাইজড, সে জাতির রান্না বান্নাও তত বেশি সফিস্টিকেটেড। ওয়েস্টার্ন কান্ট্রির সমাজকে আমাদের তুলনায় সেই হিসাবে অসভ্য বলা যায়। কিছুদিন আগেও তারা প্রায় কাঁচা মাছ মাংস খেত। এটা হচ্ছে প্রফেসর রাজাকের একটা অবজারভেশন। তিনি যখন ইংল্যান্ডে পিএইচডি করতে যান, তখন দেখেন যে অধিকাংশ মানুষই আধা সেদ্ধ মাছ মাংস খায়। এটা তার পছন্দ হয়নি, কারণ তিনি নিজেও অনেক রান্না বান্না পছন্দ করতেন। তো তিনি এই উক্তিটি করেছিলেন, এবং আই এগ্রি উইথ হিম। কারণ অ্যাটলিস্ট ইউরোপিয়ানদের তুলনায় আমাদের টেস্ট রান্নাবান্নার এটা ভালো বলা যায়, যদিও হেলদি আনহেলদি এরকম নানা কথোপকথন থাকতে পারে। আচ্ছা, তো বাংলাদেশের ডেভেলপমেন্ট সম্পর্কে রাজ্জাক স্যার বলতেন, দেয়ার আর পিরিয়ডস ইন হিস্ট্রি হোয়েন ক্রোলিং ইজ দ্য বেস্ট মিনস অফ কমিউনিকেশন। অর্থাৎ এই হামাগুড়ি দেওয়ার পাল্লায় ইন্টেলেকচুয়ালরা সবার আগে থাকে। অর্থাৎ এমন একটা পিরিয়ড থাকে হিস্ট্রিতে, যখন বুদ্ধিজীবী, যারা আমরা ইন্টেলেকচুয়াল বলি, তারা হামাগুড়ি দিয়ে চলেন, কোনো একটা গোষ্ঠীর লেজুর বৃত্তি করেন, ঠিক আছে? এবং সেই লেজুর বৃত্তি তো সবাই করে, ক্ষমতাধর মানুষের
সংস্পর্শে সবাই থাকতে চায়, এবং সেই সময়টিতে বুদ্ধিজীবীরা সবার আগে থাকেন। যেমন আমরা গত রেজিমে, যে ডিক্টেটর রেজিম বা স্বৈরাচার রেজিম যাই বলি, সেখানে দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভিসি, উপাচার্যের নিয়োগ কিভাবে হয়েছে, তাদের দুর্নীতি কিভাবে হয়েছে, তারা কিভাবে তেলবাজি করতেন, লেজুর বৃত্তি করতেন, সেই ইস্যুগুলো আমরা জানি। তো সেই কনটেক্সটে এই কথাটা খুবই আর কি প্রণিধানযোগ্য। তো রাজ্জাক স্যার আর একটা বলেছিলেন যে এদেশের প্রধান সমস্যা হলো মানব সম্পদকে প্রপারলি কাজে লাগাতে না পারা, যারা যে কাজে দক্ষ তাদেরকে সেই কাজে নিয়োজিত না করতে পারা। তার মতে সিলেট চট্টগ্রাম অঞ্চলের মানুষ জাহাজের খালাসি হিসেবে সেই প্রাচীনকাল থেকেই দক্ষ, সেই হিসাবে চিটাগং শিপ ইন্ডাস্ট্রি বিকশিত হওয়ার কথা, খালাসি থেকে উন্নতি হয়ে নাবিক, ক্যাপ্টেন, জাহাজ নির্মাণ শিল্প ইত্যাদি বিকশিত হওয়ার কথা, যা হতে পারত পৃথিবীর সেরা, কিন্তু সেটা হয়নি। এমন অনেক আরও উদাহরণ আছে। মানুষগুলো এখানে ডেড ওয়েট করে রাখা হয়েছে। তো তার আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা ছিল, আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে শিক্ষকের 5টি গুণ। তিনি বলতেন যে 5 বতে শিক্ষক: বিনয়, বপু মানে শরীর, বাচন মানে কথা, বাৎসল্য। এই গুণগুলো থাকলে আমরা তাকে একজন ভালো শিক্ষক হিসেবে ধরে নিতে পারি। তারপরে শেখ মুজিবের সম্পর্কে তার একটা অবজারভেশন ছিল প্রফেসর রাজ্জাক স্যারের, যে শেখ মুজিবের একটা বিশাল অপরচুনিটি ছিল যে তিনি স্টেটসম্যান হবেন, কিন্তু তিনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি। কারণ কি? তিনি তার অপোজিশনকে একদম ভ্যানিশ করে ফেলেছিলেন, যার কারণে তিনি স্টেটসম্যান হওয়ার সুযোগ ইতিহাসে পেলেও সেটা হতে পারেননি। সেই একই ধরনের ভুল হাসিনা সরকারও করেছে। তারা বিরোধী দলকে দমন করার চেষ্টা করেছে, এবং যার পরিণতি আজকে সবাই দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি কোনো রাজনৈতিক বিশ্লেষণ না, এটা মনে রাখবেন, যে কোন দল করছি বা কোন দলের বিরুদ্ধে কথা বলছি এটা না, কিন্তু আমি হচ্ছে জাস্ট ফ্যাক্টগুলো বলছি আর কি। তো কোনো ট্যাগিংয়ে আপনারা যাবেন না। ওকে। তো আরেকটা, উনি যে ঢাকাই ভাষায় কথা বলতেন, সেখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশের শিক্ষার প্রধান সমস্যাটা হলো এখানে ডিগ্রির ক্রেজ বেশি। এই কারণে স্কুলের আগে কলেজ, কলেজের আগে ইউনিভার্সিটি তৈরি হয়েছে। তিনি বলতেন তৈয়ারি হয়েছে, সর্বনাশটা এখানেই হয়েছে। শক্তিশালী মিডল স্কুল না হলে আসলে প্রকৃত শিক্ষা হয় না। ওনার সেই আরও প্রায় কত 60-70 বছর, 40-50 বছর আগের যেই অবজারভেশন, সেটা এখন আমরা হারে হারে দেখতে পাচ্ছি যে অবজারভেশনটি আসলে সঠিক। তিনি ভাষা সম্পর্কে আরও একটা কথা বলেছেন, যেমন ভাষা টিকিয়ে রাখে আসলে চাষাভুষা মোটে মজুরিরা। এরা কথা কয় দেখেই কবিরা কবিতা লেখে, তেমনি বাংলা ভাষাও ততদিন টিকে থাকবে যতদিন এর চাষাভুষা রুরাল লোকেরা টিকে থাকবে। অর্থাৎ ভাষা যতদিন পর্যন্ত বিলুপ্ত হয় না, যতদিন পর্যন্ত এর প্রান্তিক জনগণ বা ম্যাস পিপল বা আমজনতা যাদেরকে বলি, তারা হচ্ছে সেই ভাষাটা ব্যবহার করেন। আঞ্চলিক ভাষার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন। তারপরে তার আর একটা জিনিস ছিল, যেটা আমি আগেই বলেছি, যে কোনো সমাজকে পুরোপুরি স্বল্প সময়ে বুঝতে হলে প্রথমেই সেই সমাজের মানুষরা কী খায় সেটা দেখতে হবে, এরপরে দেখতে হবে তারা কি পড়ে, অর্থাৎ তাদের লাইব্রেরিতে খোঁজ লাগাইতে হবে। তার ভাষাটা ছিল এরকম। ওকে, আর একটা ছিল যে এরপরে বিভিন্ন বিষয়ে তিনি তার বিখ্যাত উক্তিগুলোতে বলেছিলেন, যে সেগুলো সব আমি করছি না, কারণ বোধগম্যের একটা বিষয় আছে। তো আমার যারা দর্শক তারা সবাই হয়তো স্কুল কলেজ পড়ুয়া অনেক ছাত্রছাত্রী আছে। তো আমি এই যে সমাজ বিজ্ঞান, দর্শন বিজ্ঞান এই বিষয়গুলোতে যাব না, জাস্ট ইন্টারেস্টিং থিংগুলোই এখানে তুলে ধরবো। তো ওনার আর একটাই ছিল যে, আমি যদি আর একটু বলি, যে প্রফেসর
রাজ্জাক সম্পর্কে আহমদ ছফা একটা উক্তি করেছেন যে রহস্যজনক কারণে স্যার জীবনে তেমন কিছুই লেখেননি, তবে প্রথম দিকে তিনি ট্রটস্কির থিওরি অফ পার্লামেন্ট রেভলিউশন বইটা বাংলায় অনুবাদ করেন। তো এইটাই হচ্ছে মূলত তার মতে যে একমাত্র প্রকাশিত বা গুছানো কাজ, এবং তার মতে যে তিনি যে কিছু লিখলেন না এতে আসলে তার যারা শিক্ষার্থী এবং পরবর্তী প্রজন্ম তাদের অনেক ক্ষতি হয়েছে, কারণ তার মতো ডিপ নলেজ, ডিপ থিঙ্কিং বা ডিপ আন্ডারস্ট্যান্ডিং অনেকেরই হয়তো নাই। সেই সেম কথাই প্রফেসর সলিমুল্লাহ খান এবং অন্যান্য যারা প্রফেসর রাজাকের ছাত্র ছিলেন, রেহমান সুবহান, ডক্টর কামাল হোসেন, এরকম আরও অনেক বিখ্যাত ছাত্রছাত্রী তারা ছিলেন, তারা সমান উক্তি করেছিলেন আর কি। তার আর একটা গুরুত্বপূর্ণ উক্তি ছিল যে জ্ঞান চর্চার যে বৈশ্বিক মানদণ্ড আছে তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান তেমন কিছুই নেই, এটা তার একটা অবজারভেশন ছিল, এবং সেটা সেই 60 বছর আগের। তো সেই কথা যখন তিনি তখন বলেছিলেন, তো এখন কি অবস্থা সেটা সবার কাছে অনুমানযোগ্য আর কি। আর স্যার আর একটা কথা বলতেন যে লেখার ব্যাপারটা হলো পুকুরে ঢিল ছোঁড়ার মতো, যত বড় ঢিল যত জোরে ছুঁড়বেন পাঠকের মনে তরঙ্গটাও তত জোরালো হবে এবং অধিকক্ষণ সেই ইফেক্ট থাকবে। অর্থাৎ বই যদি কেউ লিখতে চান বা লেখক হতে চান, তাকে হিট করতে হবে আর কি পাঠকের মনে। হিট না করলে সেটা গড়পড়তা লেখা হয়ে যাবে, সেটা পাঠকের মনে ততদিন থাকবে না। ভিডিওটা একটু তাড়াহুড়োর গোছের হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি মোটামুটি সবগুলো বিষয়ে মানে আমার কাছে যেগুলো ভালো লাগে সেগুলো আনার চেষ্টা করছি। বই পড়ার বিষয়ে স্যার বলতেন, কোনো বই পইড়া ফেলাইলেন নিজেরে জিগাইবেন যে বইটা পড়ছেন নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কিনা। যদি মনে করেন আসল জিনিস রিপ্রোডিউস করতে পারছেন না, ধরে নেবেন আপনার পড়া হয় নাই। মানে হচ্ছে আপনি একটা বই পড়লে সেই বইটা নিজের ভাষায় যদি আপনি মূল কথাটা না লিখতে পারেন, তাহলে ধরে নেবেন যে বইটা প্রপারলি পড়া হয়নি। অনেকেই বই পড়েন জাস্ট পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে যান, পড়েন ভুলে যান, দ্যাটস ইট। বাট ওইটা তো আসলে আপনার কোনো কাজে লাগলো না। এরপরে রিসার্চ বা গবেষণা করার ব্যাপারে স্যার বলতেন, প্রথম লাইব্রেরিতে ঢুইকাই আপনার টপিকের কাছাকাছি যে যে বই পাওয়া যায় পয়লা এক চোট পইড়ে ফেলবেন, তারপর একটা সময় নিজেই আগাইবার পথ খুঁজে পাইবেন। এটা ছিল রিসার্চের একটা ব্যাপার। এরপরে রাজ্জাক স্যার নজরুল ইসলামের ব্যাপারে অনুরাগী ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো তার কাছে শুরু থেকেই নজরুলকে অনেক বড় মাপের কবি মনে হতো, যদিও তখনকার দিনে সর্বে সর্বা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু তিনি নজরুলকে মনে করতেন সেই রবীন্দ্রনাথ বা তাদের সমসাময়িক লেখকের চেয়ে বড় মাপের। তিনি প্রায়ই বলতেন বজ্র, বিদ্যুৎ আর ফুল, এই তিনে নজরুল। এই কথাটা আমার খুব ভালো লেগেছে। তো তো এই ছিল প্রফেসর রাজ্জাকের আসলে কিছু গুরুত্বপূর্ণ উক্তি। তো পরকাল সম্পর্কে তার একটা উক্তি আছে যে রেনেসার আগে পরকালই ছিল সব, রেনেসার পরে ধীরে ধীরে জীবনের একটা ডেফিনিশন তৈরি হয়, রেনেসার পরে এই দুনিয়াটাই সব, পরকাল কিছু না। ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্য হলো ইসলামে পরকালের কথাও বলা হয়েছে, কিন্তু ইহকালের কথাও অস্বীকার করা হয়নি। অর্থাৎ রেনেসা যেটা বলি আমরা, আধুনিক যুগ, জ্ঞান বিজ্ঞানের উন্মেষ, তার আগে পরকালটা মানুষের কাছে মুখ্য ছিল, আরও 1000-2000 বছর আগে। রেনেসার পরে ইহকালটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় মানুষের কাছে, ধর্মগ্রন্থগুলো সেইভাবে রিপ্রোডিউস হতে থাকে, গ্রন্থগুলো সেইভাবে রিপ্রোডিউস হতে থাকে। তো ইসলামের সাথে যে মেজর পার্থক্য অন্যান্য ধর্মের, যে পরকালকেও এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং ইহকালকেও এখানে অস্বীকার করা হয় নাই, অর্থাৎ সন্ন্যাস জীবন ইসলামে ডিসকারেজ করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।